স্বাগত নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। দর্শক, সংবাদ বিশ্লেষণে আমি স্বাগত জানাচ্ছি সাইফুল শাহিন। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির সহ সম্পাদক এবং সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আজকে আসলে আমরা সংবাদ বিশ্লেষণে প্রতিদিনের যে নানা ধরনের সংবাদ থাকে সেই সংবাদের পেছনের খবরগুলো নিয়ে আলোচনা করি, বিস্তারিত দর্শকদের জানাই। আজকে তো বাংলাদেশের জন্য একটি খবর, সেটি হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন 4 মাস পর। আপনি তো ছিলেন। এই দেশনেত্রী দেশে ফেরা, 4 মাস পর দেশে ফেরা নেতাকর্মীদের মধ্যে কতটা উচ্ছ্বাসের জন্ম দিল? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি শুধু বলতে চাই প্রথমে আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে সুস্থ, সম্পূর্ণরূপে সুস্থ না হলেও যতটুকু হওয়া দরকার তার বয়স সব কিছু অনুপাতে, একটা ফ্যাসিস্টের এতটা রুশানলে থেকে এত টর্চার সহ্য করে মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে যেতে হয়েছিল, সেইখানে সে কিছুটা কিউর, অনেকটাই কিউর হয়ে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। উনি এসেছেন, আসছেন, এটাই সমস্ত বাংলাদেশের খুশি দেখে মনে হয়েছে যে বাংলাদেশের নতুন একটা প্রাণ পেল। এই যে রাজনীতিতে নেতা নেত্রীদের তো এমনই হওয়ার কথা, এমনই হওয়া উচিত যে একজন নেত্রী বা নেতা আসবে, তার জন্য সমস্ত মানুষ হেসে উঠবে। এই হেসে ওঠাটা খুব সহজ ছিল না। বন্ধুর রাস্তার মধ্যে দিয়ে তাকে আসতে হয়েছে, অনেকগুলো দিন তাকে জেলখানায় পৌঁছতে হয়েছে, অনেকগুলো দিন জেলখানায় তাকে মানে আপনার সেবা দেওয়া হয় নাই, তাকে অসুস্থ মানুষকে নির্যাতন করা হয়েছে এবং তার যে রোগটা, সেই রোগের চিকিৎসা পর্যন্ত করা হয় নাই। তো সেই হিসেবে আমি শুধু তাই না, তৎকালীন আপনি জানেন যে ফ্যাসিস্ট সরকার যিনি ছিলেন, উনি কথায় কথায় অনেক বাজে কথা বলতেন। একদিন তো উনি বলেই ফেললেন, যে অনেক দিনই বলেছেন বয়সের কথা, সেটা আমি বাদই দিলাম। উনি বললেন যে মারে আল্লাহ রাখে কে, তার মানে সে ধরেই নিয়েছিল যে উনি মারা যাচ্ছেন বা ওনাকে মেরে ফেলতেছেন। তো দেখেন যে আজকে প্রায় ঘটনাটা প্রায় বছরের অধিক কাল আগের। তো আল্লাহ যদি রাখে আল্লাহ মারে কে, এটা আমি আপনার সাথে এটাই বলছি যে আলহামদুলিল্লাহ যে তাকে আল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের কিছুটা পারপাস সার্ভ করার জন্য হলেও তাকে সুযোগ করে দিয়েছেন এবং উনি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসেছেন। এটা অনেক বড় সংবাদ আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। এবং রাজনীতির অস্থিতিশীলতার যে একটা বাতাসের মধ্যে আমরা আছি, সেখানেও আমার মনে হয় যে কিছুটা স্থিতিশীলতার আনার জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ খবর। হ্যাঁ, খুবই সুন্দর একটি বার্তা। তো অনেকেই বলছিলেন, যারা রাজনীতি নিয়ে সমালোচনা করেন বা বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ বলছিলেন যে খালেদা জিয়া দেশের বাইরে যে গেছেন হয়তো আর ফিরবেন না দেশে, বা কবে ফিরবেন তার কোনো ঠিক নেই, তিনি কি চলে গেলেন কিনা। এর আগে যে কথাগুলো হতো যে নেত্রীকে দেশের বাইরে গেলে আর আসতে দেওয়া হবে না। তো অন্তর্বর্তী সরকার থাকাকালীন অবস্থায় মানুষের মনে এই ধরনের একটা সন্দেহ ছিল। তো সেই সন্দেহ দূর করে কিন্তু বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। তো এবং আমরা আজকে যেটি দেখলাম যে গাড়ি থেকে নেমে তিনি হেঁটে তার ঘরে গেলেন। কি মনে হচ্ছে যে তার শারীরিক অবস্থা আসলে সার্বিকভাবে তিনি যে গেলেন, 4টা মাস চিকিৎসা নিলেন, সবকিছু মিলে সেই 4 মাস আগের বা কিছুদিন আগের যে অসুস্থ খালেদা জিয়া আর এখনকার খালেদা জিয়া কেমন দেখছেন? ওই যে বললাম যে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, তবে ওনার বয়স এবং ওনার যে সঠিক সময়ে যদি ওনাকে ওই ট্রিটমেন্টটা করা হতো, এটা তো আমাদের কথা না, এটা ডাক্তাররা যেভাবে বলেছেন ওইভাবে আমরা বলতে পারি। ওই চিকিৎসাটা যদি ওই সময়টাই হতো, তাহলে হয়তো বা তার লিভারটা প্লান্টেশনটা করা যেত, যেটা করা হয় নাই, যেটা ওষুধের মাধ্যমেই তাকে চলতে হবে। তারপরেও যে উনি হাঁটছেন নিজের পায়ে, উনি তো যাওয়ার 2-1 দিনের মধ্যেই কিন্তু হাঁটছিলেন, আপনারা নিশ্চয়ই খবরগুলো করেছেন। তো সেই জায়গায় কন্টিনিউ আছে এখন পর্যন্ত, এটা একটা অনেক বড় সংবাদ। এবং আমাদের ধারণা উনি যেভাবে হাঁটলেন গেলেন, এবং আমরা আশাবাদী যে উনি 2-4 দিনের মধ্যে উনি হয়তো বা ওনার দপ্তরে বসতে পারেন, ওনার সাধারণ কাজ যেগুলো সেটা করতে পারেন। এটা আমরা আশা করছি, আমরা যারা তার কর্মীরা আছি।
হ্যাঁ, নেতাকর্মীদের এই আশাটা অবশ্যই হয়তো পূরণ হবে যে তিনি অনেক মানুষের দোয়া আছে তার সাথে, এটা আমি বিশ্বাস করি। কারণ সত্যি কথা আপনার সামনে আজকে আমরা বলছি অনেক কথা, মনের জোর দিয়ে এই টেলিভিশনগুলোতে অনেক বছর আমি কথা বলেছি, কিন্তু মনের কোথায় যেন একটা শেষ দিকে ভয়টাও ঢুকে গেছিল ওই ওই ফ্যাসিস্টের অত্যাচারে এবং তার শারীরিক কন্ডিশন। আমি অনেকবার তার বাসায় গিয়ে তাকে যাওয়ার সময় ফেরার সময় দেখেছি। তখন আমার মনে হয়েছে কি জানি, আল্লাহ, সবাইকে আমাদের একদিন যেতে হবে। তো এই যে ভয়টা আমাদের ছিল, যে এখন মানে এটা আমি বুঝাতে পারবো না যে এটা যে কত একটা আনন্দের খবর, যে ভেতর থেকে যে আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, সুস্থ করেছেন। এটা আমাদের জন্য, আপনি জানেন যে একদিন রাতে, শেষ রাতের দিকে উনি যখন ওনাকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হবে, ওনার কন্ডিশন ভীষণ খারাপ, যখন ওনাকে ওই আপনার পেসমেকার লাগালো বা এটা করলো, তখন তার আগে তাকে ইউনাইটেড হাসপাতালের কাছে একটা গাড়ি চেয়েছিল, তারা গাড়িটাও দেয় নাই, কারণ তার কন্ডিশন এত খারাপ ছিল। একটা ইঞ্জেকশন দিবে, ওনার ডাক্তার চেয়েছিল যে ওই বিশেষজ্ঞ ছাড়া সেই ইঞ্জেকশনটা বাইরে পাওয়া যায় না, স্পেশাল 2-1টা হসপিটালে, এবং ইঞ্জেকশনটা দিতেও হয় একজন ডাক্তারের মাধ্যমে, কিন্তু তারা ওই সহযোগিতাটাও করে নাই। তারপরেও আলহামদুলিল্লাহ যে আমি সেই ডাক্তার যে ডাক্তারের আন্ডারে ছিলেন, তার মুখের কথা আমি শুনেছিলাম এভার কেয়ারে। উনি বলেছিলেন যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, পরের দিন আমি যে অপারেশন করব, আমি এত ভয়ে ছিলাম। যাক আলহামদুলিল্লাহ আমরা যে লাগাতে পেরেছিলাম তার ভেতরে প্রেসমেকারটা, বা আমরা কাজ করতে পেরেছিলাম, এই সব কিছু মিলে একটা সরকারের রোষানলে থাকলে কত কষ্ট হয়, কত সমস্যা হয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি পলে পলে অনুধাবন করেছেন, এবং ওনার পাশে যারা ছিলেন তারা দেখেছেন যে ওনার কতটা উনি কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কত জুলুম নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। দেশের মানুষও কিন্তু তার জন্য দোয়া করেছেন। এবং রাজনীতির আমরা যেটি দেখি যে যারা রাজনৈতিক নেতা, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের যে ফল, কাউকে পালিয়ে যেতে হয়, আর কারোর জন্য লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে তাকে স্বাগত জানানোর জন্য। এগুলো কিন্তু দেখে আমাদের রাজনীতিবিদদেরও মধ্যে একটা অনুশোচনা হোক বা শেখার আছে, অনেক কিছু চাইলেই তারা শিখতে পারে। কিন্তু কেন জানি বাংলাদেশের অনেক রাজনীতিবিদরা মানে অতীত থেকে কোনো শিক্ষা নেয় না। এই যে আপনি দেখেন যে ঘটনাটা ফ্যাসিস্টের হয়েছিল, আজকে যারা সরকার আছে তাদের মদদে যারা রাজনৈতিক দলগুলো করছেন, তাদেরও কিন্তু একই অবস্থা। সেই অর্থ একইভাবে তসরুপ করা, একইভাবে ক্ষমতা দেখানো, এই জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা ইতিহাস থেকে একটা 5ই আগস্ট আসার পরে, 5ই আগস্ট যাদের হাতের উপর দিয়ে, যাদের জীবনের উপর দিয়ে গেল এই জার্নিটা, তারাও যদি এটা ভুলে যায়, আর চেয়ে দুঃখজনক তার কিছু থাকতে পারে না। সেটি নিয়েও আলোচনা রয়েছে যে নতুন যে ছাত্রদের যে রাজনৈতিক দল, সেই দল কিভাবে আগাবে, তাদের আসলে ভবিষ্যৎ কি, তারা কি করতে চায়। তো আমরা সেটি নিয়েও আলোচনা করব। তার আগে আমরা যে আলোচনা করছি যে বেগম খালেদা জিয়া, যখন আপনি নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন, যখন হিথ্রো বিমানবন্দরে ছেলে তারেক রহমানের কাছ থেকে বিদায় নেন, তখন কিন্তু পাশের একজনকে বারবার বলছিলেন যে ভাইয়ার দিকে খেয়াল রেখো, ভাইয়ার দিকে খেয়াল রেখো। এই যে ছেলের প্রতি এই বয়সেও, অনেকেই মনে করেন যে তার অনেক বয়স হয়েছে, অনেক কিছুই উনি খেয়াল করতে পারেন না বা মনে রাখার মতো থাকে না। এই যে টেক কেয়ারিংটা মানে সন্তানের প্রতি, এবং অনেকেই বলেছিলেন যে তারেক রহমান খালেদা জিয়ার সাথে, মায়ের সাথে দেশে আসবে, এটি কিন্তু আলোচনা ছিল যে মায়ের সাথে আসবে। তো আবার পরে আমরা জানতে পারলাম যে না, বেগম খালেদা জিয়া আসছেন, তারেক রহমান কখন আসবেন এখনো সেটি, কেউ বলছেন শিগগিরই আসবে। এটি আসলে আপনারা দলের ভেতর থেকে কি ভাবে জানেন যে আসলে এই যে উনি আসলেন, তারেক রহমানকে রেখে আসলেন, ছেলেকে সাথে নিয়ে আসার সুযোগ ছিল কিনা? দেখেন, এই ভারতীয় উপমহাদেশের রাজনীতিগুলোর মধ্যে কিন্তু অনেক সিমিলার আছে, এবং কোনোটাই কিন্তু খুব সহজ না। আমরা ওইখান থেকে আমাদের কিছুটা শিক্ষাও আছে, কারণ 1/11 পরে থেকে এখন পর্যন্ত দেশটা কিন্তু অনেক রকম সমস্যার জার্নির উপর দিয়ে গিয়েছে, এবং
আমাদের নেতা জনাব তারেক রহমানের আপনার ওনার কাছ থেকে কিন্তু সাদা কাগজের সিগনেচার নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তো তারপরে ওনার যে উনি আসলে ওনার যে সিকিউরিটির যে দরকারটা, পাশাপাশি আপনার ওনার নেতাকর্মীদের মামলা এখনো উঠে নাই, সব কিছু মিলে এই মুহূর্তে আমরা মনে করছি যে এই এখন পর্যন্ত উনি সম্পূর্ণরূপে আপনার সেভ না দেশে ফেরার জন্য। হ্যাঁ, তো যেটা আমার মনে হয়েছে আমি আপনার সাথে শেয়ার করছি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে উনি কখনো এমপি ছিলেন না, উনি কোনো মন্ত্রীও ছিলেন না, যে কারণে যে সিকিউরিটিটা পাওয়া উচিত এই সরকার ওনাকে ওই সিকিউরিটিটা দিবেনও না। তো সব মিলে এই কারণে আমাদের নিজেদের ভয়টা যে ওনার উপর দিয়ে কোনো, কারণ আমরা জিও পলিটিক্সের মধ্যেই আছি, ওনার মামলাগুলো তো এখন সবই শেষ। ওনার মামলা শেষ, বাট উনি একটা কথা বলেছিলেন যে আমার সমস্ত নেতাকর্মীর মামলা শেষ না হওয়া পর্যন্ত আমি এটা লড়ে যাব। তো এখন পর্যন্ত তো ওনার নেতাকর্মীর অন্যদের আমাদের অনেকের মামলাই শেষ হয় নাই। তো সেইখান থেকে এটাও একটা ব্যাপার, নিরাপত্তাও একটা ব্যাপার, সব মিলেই মনে হয় যে খুব তাড়াতাড়ি আসবেন। যখন সরকারের আরেকটু সরকারের দেখি আমরা সহানুভূতি আশা করছি, সরকার কি করে। তো উনি আসুক দেশে, সেটাও দেশের মানুষ আসলে চায় যে দীর্ঘদিন তিনি দেশের বাইরে। তো তার না আসার পরেও খালেদা জিয়ার সাথে কিন্তু তার 2 পুত্রবধূ এসেছেন, বড় ছেলের স্ত্রীও এসেছেন, কোকো ছোট ছেলের স্ত্রীও এসেছেন। এবং এটি আসলে আজকে অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি, ডক্টর জুবাইদার বিষয়ে অনেকেই বিভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন তিনি আমাদের নতুন রাজনীতির জন্য নতুন আশার সঞ্চার করবেন। আপনার কাছে কি মনে হয় বিএনপির রাজনীতিতে ডক্টর জুবাইদা রহমানের এই আগমন, বা উনি যে দেশে থাকবেন, শুনেছি যে উনি আবার যাবেন, লন্ডনে ফেরত যাবেন, আপাতত বাবার বাড়িতে থাকছেন, তার অবস্থানটা আসলে কেমন হবে দলের জন্য? দেখেন, এখন পর্যন্ত তো মানে ওনাদের পরিবার ক্লিয়ার করে নাই আপনাদের কাছে যে উনি রাজনীতিতে আসবেন কিনা। বহু বছর বাংলাদেশে আসেন না স্বামীর জন্য, সন্তানের জন্য। উনিও 17 বছর পরে বাংলাদেশে আসলেন। এটা যে মানুষটা কোনো কিছুর সাথেই জড়িত ছিল না, শুধুমাত্র স্বামীর জন্য তার নামটা রাজনীতির সাথে বা বিএনপি পরিবারের সাথে আছে, অথচ তাকে কিন্তু সাফার করতে হলো। তো উনি আসছেন, বহু বছর আসেন না, ওনার মা অসুস্থ, বয়স্ক মা, তো বোনটা অসুস্থ, সেইখানে আপনার আসছে। আমরা খুব সুন্দরভাবে এটাকে সমস্ত বাংলাদেশি গ্রহণ করেছে। কিন্তু এইটার পাশাপাশি আমরা বলবো যে যদি বিএনপিতে যদি উনি পদার্পণ করেন রাজনৈতিকভাবে, আমার মনে হয় যে বিএনপির প্রত্যেকটা মানুষ খুশি হবে, খুশি ছাড়া মোস্ট ওয়েলকাম করবে। এবং আমরাও মনে করব যে উনি মার্জিত, শিক্ষিত, বহু গুণে গুণান্বিত একজন মানুষ, পারিবারিকভাবে হ্যাঁ অনেক প্রভাবশালী। সেই জায়গা থেকে যদি উনি আসেন রাজনীতিতে, আমার মনে হয় রাজনীতি সমৃদ্ধ হবে। দলীয় নেতাকর্মী বা দেশের মানুষও তাকে হয়তো ওয়েলকাম করবে, স্বাগত জানাবে। আমরা খুশি এবং রাজনীতি সমৃদ্ধ হবে, এটাই আমি মনে করছি যে ওনার স্পর্শ পেলে রাজনীতি অনেকগুলো জট খুলতে পারে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমি কথা বলছি। জি জি জি। তো খালেদা জিয়া তো 4 মাস ছিলেন না বাংলাদেশে। তো এই 4 মাসে যে বিএনপির যে কর্মসূচিগুলো হয়েছে, সেখানে কি আসলে ওনার অনুপস্থিতির কারণে কর্মসূচির কোনো সমস্যা হয়েছে কিনা, বা সেগুলো ঠিকমতো হয়েছে কিনা, বা এখন যখন তিনি এলেন, এখন কি নতুন করে তাকে ঘিরে রাজনৈতিক কোনো কর্মসূচি চিন্তা ভাবনা? দেখেন, উনি যখন ছিলেন না, আমরা কিন্তু উনি যে নাই এটা আমরা ভেতর থেকে মনে করতাম না। আমরা ভাবতাম উনি চিকিৎসার জন্য গেছে। আপনি দেখেন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান, উনার কথা মতো বিএনপি চলেন, ম্যাডাম অসুস্থ থাকা অবস্থায় এবং জেলখানায় থাকা অবস্থায়। তো আমরা যদি ভার্চুয়ালি একজন নেতাকে সম্পূর্ণরূপে সম্মান দিয়ে মেনে নিতে পারি, বরণ করতে পারি, তার কথায় চলতে পারি, কাজ করতে পারি, তাহলে সেইখানে ম্যাডাম চিকিৎসার জন্য গিয়েছেন, সেটা আমরা কেন করতে পারবো না? নাম্বার 1। নাম্বার 2,
মা এবং ছেলে তো একসাথেই ছিলেন। আপনারা দেখেছেন যে যখন মিটিং হয়েছে তখন কিন্তু ম্যাডামও কিন্তু ওখান জি। থেকে বক্তব্য রেখেছেন। তো এই জায়গায় সেইখানে একজন চিকিৎসার জন্য গেছেন, একদিন বহু বছর যাবত একজন ওখানে আছেন, আসতে পারেন নাই। তো দুইজন একসাথেই হয়েছেন, এতে আমাদের রাজনৈতিক দলে কোনো সমস্যা হয় নাই। রাজনৈতিক দলের সমস্যা হয়নি, এটি আসলে না হোক সেটি আমরা চাই বা জানি যে দলের প্রধান যিনি দেশের বাইরে গেলে যে রাজনীতিতে সমস্যা হবে সেরকম নয়। তবে বর্তমান সময়ে যে বিএনপির অবস্থান, বিএনপি যে পথে এগুচ্ছে, সামনের যে রাজনীতি, সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে তারেক রহমানের দেশে থাকাটা প্রয়োজন কিনা? অবশ্যই একজন নেতা, একজন লিডার, সে সামনে থাকলে যতটুকু, দূরে থাকলে দূরের একটা ব্যাপার থাকেই। যদিও বিজ্ঞান এখন অনেকটা দূরকে কাছে নিয়ে এসেছে। আগে যেমন ধরেন যে একটা মিটিংয়ে কখনোই হয়তো ফোনে কথা বলা যেত, কিন্তু দেখা যেত মিটিং থেকে সম্পূর্ণ মিটিং আমি দেখছি, মিটিংয়ের লোকজন আমাকে দেখছে, সরাসরি। এটা কিন্তু বিজ্ঞান এটাকে আমাদের কাছে নিয়ে এসে দিয়েছে। আজ থেকে 20 বছর আগেও এটা আমরা কল্পনা করি নাই। তো সেইখানে এটা আমাদের জন্য উপকার হয়েছে, কিন্তু তারপরেও সশরীরে উপস্থিত থাকার একটা মানে জায়গা, আর দূরে থেকে কথা বলার একটা জায়গা। কারণ সেটার একটি প্রভাব থেকেই যায়। যারা অন্যায় করে, যারা অপকর্ম করে, তারা দূরের মানুষটা যে দূরে আছে এটা তারা বুঝেই কিন্তু অপকর্ম করতে চায়। এবং বড় রাজনৈতিক দলগুলো বড় জায়গাগুলোতে কিছু সমস্যা তো থেকেই যায়। এই কিছু প্রবলেম, কিংবা সরকার নিজেও জানে যে সে তো যতই কথা বলুক আসতে পারছে না, আসছে না, তো তখন একটা ডিসিশনের ব্যাপার থাকে। তো কিংবা আপনার এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের সঙ্গে মিটিংয়ে তার জন্য ভার্চুয়াল তো ব্যবস্থা করে না, তো সেই জন্য কি হয়, তার প্রতিনিধিকেই পাঠাতে হয়। অথচ উনি যদি থাকতেন তাহলে উনি নিজেই উপস্থিত থাকতেন। এই কিছু এইগুলা সমস্যা তো থাকেই। তারপরেও বলবো যে ভার্চুয়াল জগৎটাকে আমরা কাছে পেয়ে আমরা আমাদের অনেকটা গ্যাপ ফিল আপ করতে পেরেছি, এটাও আমাদের জন্য শাপে বর। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে বর্তমান যে সরকারের সাথে বিএনপি বা রাজনৈতিক দলগুলোর সাথে যে বিভিন্ন বিষয় নিয়ে সামনাসামনি আলোচনা হচ্ছে, মতামত পরামর্শ গ্রহণ করা হচ্ছে, বিএনপির প্রতিনিধি দল যাচ্ছেন এবং সবশেষ বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করলেন সেখান থেকে বেরিয়ে মহাসচিব বললেন যে আমরা আসলে খুশি হলাম না, তাদের কথায় অসন্তুষ্ট হলাম। এই যে অসন্তুষ্টির জায়গা, খালেদা জিয়াকে তো আমরা আপসীন নেত্রী বলেই জানি, তিনি সব সময় আপসীন ছিলেন। এখন খালেদা জিয়া যখন দেশে আসলেন, এখন খালেদা জিয়ার দেশের অবস্থান বা তার সাথে যদি সরকার প্রধানদের যে আলোচনা, এর মাধ্যমে কি সেই জায়গাগুলো পূরণ হওয়ার কোনো সুযোগ রয়েছে? অসন্তুষ্টির যে জায়গাটা, দেখেন অসন্তুষ্টির জায়গাটা, এটা তো যারা বলেছেন তারা তো প্রতিনিধিত্ব করেই বলেছেন। এটা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও কথা, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানেরও কথা। তাদের সঙ্গে তারা কি বললে কি হতে পারে, এটা তো আন্দাজটা তারা তো নিয়েই গিয়েছেন, ব্রিফিংটা তো নিয়েই গিয়েছেন। তারপর যখন ওই ধরনের কথা হয়, তখন মহাসচিব বলেছেন আমরা অসন্তুষ্ট। তো সেই জায়গায় আমি বলবো যে মহাসচিব যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোই কিন্তু আমাদের নেত্রী বা আমাদের নেতার কথা। তো সেইখানে আমরা নিজেরাও অসন্তুষ্ট। তো সরকার যদি মনে করেন যে আপনার প্রতিনিধির সঙ্গে কথা বলে আমি এটা করলাম না, তাহলে সরাসরি কথা বলে করব, আমার মনে হয় সরকার এটা কতটুকু করবেন। কারণ পৃথিবীর সব জায়গায় আপনি যান বা আপনার প্রতিনিধি পাঠান, সম্মানটা কিন্তু একই জিনিসটাই ধরা হয়। তো সেই জায়গায় সরকার কি করবেন এটা সরকারের ব্যাপার। আমার মনে হয় যে সরকারের বাস্তবতার মধ্যে থাকাই উচিত। হ্যাঁ, সেটি অবশ্যই বাস্তবতার মধ্যে থাকা উচিত। এই সরকারকে নিয়েও আমরা কথা বলবো। আর আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় যে ভূমিকা, যেটি ছিল এর আগে, মাঝখানে তো উনি নিষিদ্ধই ছিলেন একদম, এটা সরকার থেকে সরকার থেকে। এই যে তার রাজনীতিতে দীর্ঘদিনের নিষিদ্ধতা এবং তার যে একটা আমরা যেটি বললাম আমি এর আগে, যে আপসীন নেত্রী হিসেবে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, এটি একটি বড় জ্বালা, নির্যাতন সবকিছু সহ্য করেছেন। এবং এই যে জেলখানায় সেখানেও আপসীন ছিলেন, কারণ
বারবার কিন্তু পতিত সরকার বারবার বলেছিলেন যে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য। উনি যদি ক্ষমা চাইতেন রাষ্ট্রপতির কাছে, তার মানে কি ক্ষমা চাওয়া মানে হচ্ছে অপরাধকে স্বীকার করা, যে অপরাধটা উনি করেনই নাই। অন্য অনেকেই হলে হয়তো বা যত কষ্ট তাকে দেওয়া হয়েছে, কষ্টের জন্য কিন্তু অনেকেই দেখবেন যে অনেককে ধরে নিয়ে যায় রাজনৈতিক যারা যাদেরকে, ওদেরকে এত বেশি অত্যাচার করে, রিমান্ডে নামে এত বেশি টর্চার করে যে একটা সময় অপরাধ না করেও কিন্তু পুলিশের, যে কারণে পুলিশের জবানবন্দি আর বিচারপতির সামনের জবানবন্দি কিন্তু একরকম হয় না। তো তারা কিন্তু তখন মায়ের খায়, যা বলতে বলে তাই বলে। তো ম্যাডামকে টর্চার কিন্তু কম করে নাই। ওনাকে একটা বাথরুম দেওয়া হয়েছিল আপনার পরিত্যক্ত জেলখানা, যেটা নাজিমুদ্দিন রোডের, যে বাথরুমটায় ওনাকে যারা আপনার ডিউটি করতো, যতগুলো পুলিশ, হ্যাঁ, এই পুরুষরা মহিলারা যতগুলো পুলিশ সেই ওই বাথরুমে যেত এবং উনিও ওই বাথরুমে যেতেন। এবং ওই বাথরুমে সোজা হয়ে, ওনার মতো লম্বা একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারতো না, এতটা লম্বায় খাটো বাথরুম ছিল, এতটা নোংরা বাথরুম ছিল। তো এই যে মানুষকে যে টর্চার করা, এটার সাথে তো এটার সাথে দেশনেত্রী বেগম খালেদা জি অভ্যস্ত না, বহু বছর বা কোনো দিনই অভ্যস্ত না। এই যে তাকে যে প্রতি বছরের পর বছর, প্রতিদিনের পর দিন তাকে যে টর্চার করেছে একটা সরকার, সে জেনে শুনেই তো এই টর্চারটা করেছে। তো এই যে জেনে শুনে টর্চার করা, তার জন্য তো সংসদের ওগুলা আগে যে আপনার জেলখানা বানানো হয়েছিল ওরকম তো করতে পারতো। সেটাও তো এই পরিত্যক্ত জেলখানাটাও জেলখানাই বানাইছে, কিন্তু যেটা সাধারণ কয়েদিদের জন্য পরিত্যক্ত। আপনি খেয়াল করেন যে বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করে কখন সরকার, যখন এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ কয়েদিদের জন্য যে বিল্ডিংটা পরিত্যক্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু পরিত্যক্ত ছিল না সরকারের কাছে। সরকার কিন্তু জেনে শুনে তাকে পরিত্যক্ত জায়গায় কিন্তু থাকতে দিয়েছিলেন, স্বেচ্ছাতে জায়গায়, এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত। তো এই যে তাকে অত্যাচার করাটা, এত অত্যাচারের পরেও উনি কিন্তু আপনার রাষ্ট্রপতির কাছে, মহামান্যর কাছে বলেন নাই যে আমি ক্ষমা চাই। তো এই যে একটা মানুষ জেনে শুনে, উনি প্রতিদিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, ওনাকে ওষুধ দিচ্ছেন না, ডাক্তার দিচ্ছেন না, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, প্রপার আপনার ওনার লিভারের সমস্যা, ওনারে মেডিসিনের ডাক্তার দেখালে তো হবে না, তো ওনাকে এরকম প্রপার ডাক্তার দেওয়া হচ্ছিল না, তারপরেও উনি কিন্তু আপোষ করে নাই। দীর্ঘদিন তো তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি চিকিৎসার জন্য, সেটি তো প্রমাণ হলো। এই জায়গা থেকে বোঝা যায়, দেখেন তখন যদি বিদেশ যেতে দিত, যেটার অনেক রেফারেন্স ছিল, আমরা রেফারেন্স দিয়েছি আপনাদের টকশোগুলোতে, বা আমাদের অ্যাডভোকেটরা বিচারপতির কাছে আমরা রেফারেন্স সহ উপস্থাপন করেছি যে এরকম আরো গিয়েছে বাংলাদেশে। যদি উনি কয়েদি হিসেবেও হয়, ওনার বয়স তুলনায় ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার স্ট্যাটাস সবকিছু মিলে এটা হয়, এটা হয়েছে এর আগে, এই সুযোগটা দিতে পারতো। তখন যদি দিতেন তাহলে কিন্তু আপনার ওনার লিভার ট্রান্সপ্লান্টটা হতো। তখন তা অসুখটা প্রথম দিকে ছিল, ওনার বয়সটা কম ছিল, আরো 5-7 বছর, এগুলো সবকিছু মিলে, এবং টর্চারেই তো উনি শেষ। অনেক সময় অনেকটা বলাও হয় যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছিল, মানে মৃত্যুর দিকে, যেমন ধরেন চাদরে, বালিশে, এইসব জায়গায় যদি বিষ প্রয়োগ করা হয়, ওটা আস্তে আস্তে কিন্তু তাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে। হয়তো একবারে সে মারা যায় না, কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই কথাগুলো কিন্তু এসেছিল বলেই আমি আপনার সামনে কথাগুলো বলছি, যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। তো এই যে একটা সরকার এত অত্যাচার করলো, তারপরেও কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই, বিএনপি থেকে কাউকে নিতে পারে না। যদিও টর্চার করে 2-1 জনকে নিয়েছে, তারা কিন্তু একা একাই গিয়েছে, তাদের সাথে কিন্তু 5টা বিএনপির লোক যায় না, কোনো প্রভাবই পড়ে নাই। খুব বড় বেশি মানে সে তার ব্যক্তি পদ পদবিটা নিয়ে এসে গিয়েছে, আর কিছুই নিয়ে যায় নাই, নিতে পারে নাই। এই যে ওনার দেশে ফিরে আসা, এবং দেশে ফিরে আসার আগে গত 4 মাসে আমরা যেটি দেখেছি রাজনীতির মাঠে, সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং নির্বাচন নিয়ে যে বাহাস চলছিল আর কি, আলোচনা সমালোচনা, মতামত সংগ্রহ, ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠক, সেখানকার যে পরামর্শগুলো নেওয়া, সবকিছু মিলে কিন্তু একটা হযবরল অবস্থার মধ্যে রয়েছে।
ঐকমত্য কমিশন এক ধরনের সংস্কারের কথা বলছে, রাষ্ট্র যারা দায়িত্বে রয়েছেন তারা একরকম কথা বলছে, রাজনৈতিক দলগুলো একরকমের কথা বলছে, আবার সবাই ঐক্যমতের কথাও বলছেন। ধরেন তারেক রহমানও কিন্তু বলছেন যে আমরা ঐক্যমতের ভিত্তিতেই সবকিছু করব। না, আমরা মনে থেকে এটা চাই। আমাদের নেতা এই কথাটা শুধু মুখ দিয়ে বলছে তা না, আমরা মনে থেকে চাই। সে এখন সরকারের আন্তরিকতার উপর ডিপেন্ড করে। আমরা তো শুধু চাইলেই হবে না। যেমন উনি বলেছিলেন একবার যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, এই সরকার ব্যর্থ হোক কোনোভাবেই আমরা চাই না, কিন্তু তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার নাই। এটা কখন বলেছেন উনি? যে তারপরেও যদি, এখন সরকার আমাকে ডাকলো না, আমার কোনো সাজেশন নিল না। আপনি দেখেন যে সরকার একটা বার মাত্র ডেকেছে যখন জাতীয় ঐক্য করার লক্ষ্যে ভারতের সঙ্গে যখন সমস্যাটা হলো, এক কথায় কিন্তু বিএনপি এবং বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো রকম কন্ডিশন না, কন্ডিশনবিহীন কিন্তু আপনার ঐক্যমত্য তারা রাজি হয়ে গেছে। তো এই সরকারকে যতটা সহযোগিতা জন্য সরকার আশা করে তার চেয়েও বেশি আমরা দিতে চাই, কিন্তু সরকার যদি না নেয়, তাদের অভিজ্ঞতাও নাই এবং তারা নিতেও চায় না। না নিলে তো আমরা তো জোর করে বলতে পারি না, কারণ আমরা তো সরকারে নাই, আমরা বিরোধী দলেও নাই, সরকারেও নাই। আমাদের কাছে চাইলে আমাদের অভিজ্ঞতাটা আমরা শেয়ার করতে পারি, এছাড়া তো আর কিছু করতে পারি না। তো যে জায়গাটাতে সমস্যা হচ্ছে নির্বাচন আর সংস্কার নিয়ে, জামাত ইসলামী বা নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল তাদের যে অবস্থান, সেই জায়গাতে বিএনপির যে চাওয়া নির্বাচন, এই নির্বাচন কি সময় মতো সরকার দিবে কিনা? আর সেই ক্ষেত্রে বর্তমানে খালেদা জিয়া যেহেতু দেশে এসেছেন, তিনি সরকারের সাথে কোনো তার আসার কারণে বা তার কারণে বোঝাপড়ার জায়গাটা আরো ভালো হবে কিনা? এখন শোনেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একা একা তো আর কথা বলেন না। উনি ওনার একটা যে সারাউন্ডিং আছেন, যে কমিটি, স্ট্যান্ডিং কমিটি সহ আরও যারা যারা নীতি নির্ধারক মহলে আছেন, তারা মিলে একটা ডিসিশনে আসেন। তো উনি তো আর একা কথা বলবেন না, এটা যারা কথা বলবেন তাদের হয়ে তো কেউ না কেউ গিয়েছে ইন দ্য মিন টাইম, তো তারা ওইভাবে কোনো রেসপন্স করে নাই। তারপরেও হয়তো বিএনপি আবারও যাবে, বিএনপি যে কোনো কিছু আঙ্গুল বাঁকানোর আগে আরও কয়েকবার বিএনপি তাদেরকে চাপ প্রয়োগ করবে। তো এখন তারা যদি শুনে ভালো, তারা যদি না শুনে, যেমন তারা সংস্কারে, যেটা আপনি বললেন, সংস্কারের নাম দিয়ে তারা সময় ক্ষেপণ করছে। সংস্কার যদি অরিজিনালি নির্বাচনকে কেন্দ্র করে যে সংস্কারগুলো দরকার, এটা আগে শেষ করে, যদি তারা নির্বাচন শেষ করে পরে সংস্কার তো চলমান, এটা চলতেই থাকবে আবহমান কাল যাবৎ। তো এটা আপনার, এবং নট অনলি সংস্কার যে তারাই সব শেষ করতে পারবে তা না, একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কারকে সফলতার মুখ দেখতে হয়। তো হা জয়যুক্ত হয়েছে বলে, তো এখন হা জয়যুক্ত হয়েছে বলে যদি হয়, তাহলে তো যারা রাজনীতি করে তাদের সঙ্গে মিলেই আপনার সংস্কারগুলো করতে হবে। নইলে তো আপনার এর আগেও সংস্কার হয়েছিল ১/১১ সময়, পরবর্তী ফ্যাসিস্ট আসার পরেও কিন্তু তারা কিন্তু অনেক কিছুই মেনে নেয় নাই, বেশিরভাগগুলোই মেনে নেয় নাই। এখনও এটা হবে। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলি, এইখানেই আমি ফার্স্ট বলছি, সেটা হলো যে এই সরকারের যদি নির্বাচন পিছানোর না টার্গেট থাকতো, এই সরকারের যদি নির্বাচন সঠিক সময়ে করার টার্গেট থাকতো, তাহলে এই সরকার প্রথমেই সংস্কারকে এনে নারী সংস্কারের এই রূপরেখাটা সামনে এনে দাঁড় করাতো না প্রথমেই। এখানে যে বিতর্কিত অবস্থাটা, এটা যে কোনো রাজনৈতিক সরকারই এতগুলো নিয়ে পারে না। এবং এটা আপনি দেখেন যে ধর্মীয় দিক থেকে, বিবেকের দিক থেকে, অন্য রাষ্ট্রের অবস্থানগত দিক থেকে, এটা কিন্তু সম্পূর্ণরূপেই একটা বিতর্কিক জায়গায় এনে দাঁড় করিয়েছে সরকার। তার মানে এইসব নিয়ে যত বিতর্ক হবে, নির্বাচন তত পিছিয়ে যাবে, সময় তত বেশি লাগবে। নইলে তো আপনার নারীটাকে তো সামনে প্রথমেই আনার কথা না, প্রথমে আরো অন্য জিনিস এনে, এটা নারীদের ব্যাপারটা ভীষণ সেন্সিটিভ। তো এইটা কিন্তু তার আগে রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা দরকার, বসে তারপরে একটা সেন্সিটিভ জিনিসকে অ্যাপ্রোচ করা উচিত ছিল। তো সরকার চাচ্ছেই যে কিছু গ্যাঞ্জাম বাজুক, কিছু ঘটনা হোক, তারপরে নির্বাচন আমি তো বলবো আমি দিতে চাই, কিন্তু ঘটনায় তো বলবে না নির্বাচন এখন হোক, এরকম একটা জিনিস। নইলে সরকার বলে যে তার কোনো দল নাই। জায়গাগুলো আসলে যদি স্পেসিফিক করেন, যে তাহলে কোথায় কোথায় বিতর্কগুলো হচ্ছে?
কোন সংস্কারের কোন পয়েন্টগুলো নিয়ে বিতর্ক হচ্ছে? অনেকগুলো নিয়ে বিতর্ক তো হচ্ছে, যেমন ধরেন 2 টার্মের উপর প্রধানমন্ত্রী, সেটা নিয়ে বিতর্ক। যেমন ধরেন আমরা তো এটা তো নিজেরাই বলেছি, তারা সংস্কার তো এখন করছে। আমরা 2.5 বছর আগে আপনাদেরকে আমরা সাংবাদিক সম্মেলন করে 31 দফা আমরা দিয়েছি, তারা যেটাই করবে ওই 31 দফার মধ্যেই পড়বে। এই উচ্চকক্ষ নিম্নকক্ষ থেকে শুরু করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে 70 অনুচ্ছেদ থেকে শুরু করে, এবং আপনার এই যে 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না। তবে বিএনপি যে কথাটা বলেছে যে হ্যাঁ, তবে গ্যাপ দিয়ে যদি হয়, দল যদি চায় বা জনগণ যদি চায়, তাহলে সে হতে পারে তবে দিয়ে। এই কথাটা তো বিএনপি আপনার স্কিপ করে যেতে পারতো, পরে বিএনপি পাওয়ারে আসার পরে সেটা মানতো না, কিচ্ছু করার নাই। কিন্তু বিএনপি তো চায় যে বিএনপিকে কেউ যেন কটু কথা না বলে, বিএনপিকে যেন আগেই খুলাসা করে দেওয়া যে এটা হতে পারে। আলোচনাটা হচ্ছে, যেমন ধরেন 6 শতাধিক সংস্কারের এইগুলো আসছে, 5 শতাধিকই তার মধ্যে কিন্তু বিএনপি একমত হয়েছে। 72-73টার মধ্যে আপনার আংশিক বা সম্পূর্ণ এরকম আছে কিছু। সবচেয়ে বড় বিরোধের জায়গা কোনগুলো? সবচেয়ে বড় বিরোধের জায়গা, আমি যদিও বিএনপি নিয়ে কথা বলে নাই, আমি বলবো যে অবশ্যই নারীদের নিয়ে সবচেয়ে বড় বিরোধটা হবে। সেগুলো কি একটু বলেন যদি দুই একটা। নারীদের এটা আসলে বলতে আমার নিজেরও লজ্জা লাগে, আমি আসলে এগুলা বলতেও চাই না কিছু কিছু জায়গায়। যেমন ধরেন যে নারীদের একটা যেটা যে যৌন যারা মানে যারা কর্মী তাদেরকে ওটাকে বৈধতা দেওয়া, আচ্ছা, এটাকে বৈধতা দিয়ে এটাকে শ্রম হিসেবে গণ্য করা, এটা আমি এই প্রগতিশীল যুগে আমি আছি, আমি আপনাদের সাথে কাজ করি, আমার প্রগতিতার মধ্যেও এটা মনে হয় পৃথিবীর উন্নত দেশগুলো যে পুরুষগুলো যে অসৎ কাজগুলো করে, সেই পুরুষগুলোকেও কিন্তু আইনের আওতায় আনা হয় ধরা পড়লে। তাহলে উন্নত দেশে যদি এই অসৎ কাজকে অসৎ কাজ হিসেবে জানা হয় এবং এটা আইনের আওতার মধ্যে পড়ে, পুরুষ নারী উভয়েই, এবং পুরুষরা এটার আওতার মধ্যে পড়ে, তাহলে বাংলাদেশ কি এমন হয়ে গেল যে বাংলাদেশে আপনার এই জায়গাটায় অনৈতিক কাজকে এটাকে পেশা হিসেবে, এটাকে আপনার কি বলে শ্রম হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া, এটার মধ্যে আমি আমার প্রগতিশীলতা এখানে বাধাগ্রস্ত হয় গেল। 2 হচ্ছে আপনার 300 আসন নারীকে দিল, নারীকে 300 আসন দেওয়া হবে। 300 নারী আসনের মধ্যেও যদি আপনার সংরক্ষিতই থাকে, সংরক্ষিত তো দরকার নাই। আমার ভাই লেখাপড়া শিখেছে, আমিও এখন লেখাপড়া শিখেছি, আমরা 2 বোনই লেখাপড়া শিখেছি, আমার ভাইরা লেখাপড়া শিখেছে। আমার কলেজে বিশ্ববিদ্যালয়ে পুরুষের তুলনায় অনেক সাবজেক্টে নারীরা বেশি পড়ে। নারীরা সবচেয়ে বড় কথা, কোটা আন্দোলনে নারী কিন্তু বলে নাই আমাকে কোটা দাও না, এই যে কোটা নিয়ে এত কিছু হলো, নারীর কিন্তু 10% ছিল, নারী কিন্তু এখনো কিছু আছে, কিন্তু নারী কিন্তু বলে নাই, নিয়ে নিলেও কিন্তু এটা নিয়ে আন্দোলন করে নাই। সো নারীরা এখন মেন্টালি তারা শিক্ষিত, মেন্টালি তারা কাজ করে পুরুষের পাশাপাশি। একমাত্র একটা জায়গায় যে শারীরিক শক্তি দিয়ে এখন পৃথিবী চলে না, পৃথিবী মেধা শারীরিক শক্তি এখন মেশিনারিজ হাতে নিয়ে মেশিনারিজ করে। তো এখন আপনার মনে করেন যে এই জায়গাটায় আপনার সংরক্ষিত রাখছেন, এটা আপনার তাহলে কি প্রগতি আনলেন? আপনারা তো প্রগতির কথা বলেন, তো আমি ইলেকশন করব ভাই, আপনিও ইলেকশন করবেন, তাহলে আমি কেন সংরক্ষিত নাম থাকবে আমার? সেখানে তো দুর্বল করে দেওয়া হচ্ছে, আমাকে সংরক্ষিত বলে দুর্বল করে দেওয়া হচ্ছে। আমার জন্য কোনো আইনই নাই ওইখানে। কারণ আমি আপনাকে মানে প্রমাণস্বরূপ বলছি যে স্থানীয় সরকারে যে 3টা আসন নিয়ে নারীরা ইলেকশন করে পাশ করে, আর পুরুষরা 1টা আসন নিয়ে ইলেকশন করে পাশ করে, পুরুষটা তার জন্য আইন আছে, তার জন্য সেটার বন্টন আছে, কিন্তু নারীর জন্য কিছুই নাই। যে কারণে ওই নারী পরবর্তীতে আর দাঁড়ালে পাশ করতে পারে না, কারণ সে কিছুই দিতে পারে না, সে ওই সমাজটার জন্য কিছুই করতে পারে না। তাহলে এই যে সংরক্ষিত 3টা আসনে নির্বাচন করার পরে তার নাম সংরক্ষিত কেন থাকবে? নারী বলে কি তার নাম সংরক্ষিত থাকবে? তা ওনারা কিসের তাহলে নারী নেত্রী? ওনাদের যে নিয়ে আসা হয়েছে, ওনাদের ওইখানে আপনার এই ব্যাপার নিয়ে কোনো কথা কেন? তারা 600 আসন চাইতেই পারে, ঠিক আছে, একটা করে নারী হবে, একটা পুরুষ হবে একটা জায়গায় ইলেকশন করলে। তা একটা নারী পুরুষ ইলেকশন করলো,
আপনার নারীর তাহলে এখানে ক্ষমতায়ন হলো, কিন্তু আপনার সংরক্ষিত থাকবে কেন? দুইজনই সমান করে ভাগ করে দেন, দুইজনকেই সমান করে ভাগ করে দেন। আপনার যদি দুইটা জিনিস হয়, দুইজনকে একটা একটা করে দিবেন। আপনি একটারে যদি আপনি দুইজনকে দিতে হয়, অর্ধেক অর্ধেক করে দিতে হবে, তো আপনি অর্ধেক অর্ধেক করে ভাগ করবেন। এখানে তো কোনো সমস্যা থাকার কথা না। আপনি তো নারী সম্পত্তি নিয়ে কথা বলেন, তো আপনি ওইখানে সম্পত্তির জায়গায় আসল সম্পত্তি আমি জনগণের সেবা করব, আমি সম্মানিত হব, আমি কাজ করব, আমার কাজের স্বীকৃতিটা আমি অর্ধেক পাবো, এটা তো হতে পারে না। আমি যে কাজ করব, কাজের সম্পূর্ণ স্বীকৃতি আমার চাই। তাহলে আপনি ওইখানে পারিবারিক সম্পত্তির ওইখানে একরকম আইন বানাচ্ছেন যে সমান সমান পাবে। তো এইখানে আপনি এই রাজনৈতিক সচেতন হওয়ার পরেই তো মানুষ পারিবারিক বা অন্যখানে যায়। তা আপনি রাজনৈতিক সচেতনতার ওইখানে সংরক্ষিত থাকবেন। এই ধরনের অনেকগুলো সমস্যায় আসলে আমরা দেখেছি। তো এই স্বল্প সময়ে আমি আপনারে কি বলবো, যেটি নারী সংস্কার নিয়ে আসলে আলোচনা রয়েছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে জামায়াত ইসলামী তারা অনেক সময় যে তারা নারী স্বাধীনতার কথা, এখন কিন্তু জামায়াত ইসলামীর আমিরও বলেন যে আমরা নারী স্বাধীনতা, আমরা যদি কোনোদিন দেশ পরিচালনা করি নারী স্বাধীনতা দিব। আবার লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে হেফাজতের সমাবেশে নারীদের নিয়ে কথা বলা হয়েছে, সেখানে পরে আবার 4 নারী তাদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার পরে হেফাজত কিন্তু দলীয়ভাবেই সেটিকে ক্ষমা চেয়েছে, তারা যে সেটির জন্য দুঃখ প্রকাশ করেছে। তাহলে এই যে সংস্কার নিয়ে এত মতানৈক্য দেখা দিচ্ছে, এই মতানৈক্য আসলে কেন হচ্ছে? এর আগে তো আমরা যেটি বলি যে জুলাই অভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত ইসলামী সবাই তো এক হয়ে এই আন্দোলনকে সফল করেছে। সবাই আমরা যেটি বলি, সেই সময় যদি আমরা এক থাকতে পারি, এখন দেশটি যখন নতুন করে গঠন হবে, একটি অন্তর্বর্তীকালীন সরকার, তখন আলোচনা হলো যে একটি সাধারণ সময়ের ভিতরে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ ভোট দিবে। কতদিন মানুষ ভোট দিতে পারেনি, আমাদের একটি প্রজন্ম, 2টি প্রজন্ম ভোটই দিতে পারেনি। যাদের বয়স এখন 40 তারা কখনো ভোট দিতে পারেনি। তাহলে এই যে ভোটের আকাঙ্ক্ষা তাদের, সবকিছু মিলিয়ে তাহলে কিসের কারণে এখন এসে, এটা কি ছাত্ররা দল করলো, নতুন দল করলো, তাদের কি এই দল আরো গোছাতে হবে অনেক সময় ধরে, এটি কোনো কারণ? যেহেতু তাদের প্রতিনিধি রয়েছে সরকারে, তারা কি সেই সুবিধা নিচ্ছে? নাকি এখন নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে মানুষ বলে, তাহলে কি অন্যরা সেই সুযোগ পাবে না? এটা কি হচ্ছে আসলে? আপনি যদি আপনার এই কথাগুলোর মধ্যে অনেকগুলো বিশ্লেষণ চলে আসে, যেমন ধরেন বিএনপি মহাসচিব বেশ কিছুদিন আগে বলেছিলেন যে এখনো দেশে মনে হয় যে -2 ফর্মুলায় চলছে। এই কথাগুলোর উপর ডিপেন্ড করে, কারণ প্রথমবার উনি গিয়েছিলেন, ওনারা ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে দেখা করতে, তখন ওনারা বলেছিলেন যৌক্তিক সময়ের কথা। তারপরে ওনারা কোনো উত্তর পান নাই। পরের বার গিয়েছিলেন, বলেছিলেন রোড ম্যাপের কথা, সেটারও কোনো উত্তর পান নাই। এরপরে গিয়েছিলেন, তারপরে সব লজ্জা শরম বাদ দিয়ে নির্বাচনের কথা বলেছেন, তারপরে তারিখের কথা বলেছেন। কোনো সময়ই ওই ধরনের ভাবে যে একটা আনসার পাওয়া যায়, সেই তাদের প্রশ্নের কোনো আনসার তারা পান নাই সঠিক। তো সেইখানে আপনার যে কথাটা আপনি বললেন যে যাদের বাচ্চারা, যারা ছেলেরা পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পরে যারা দল করলো, তাদের জন্য কি দেরি হচ্ছে কিনা, দেখেন এটা তো আমাদেরও কোশ্চেন, এটা একটা মিলিয়ন কোশ্চেন। কারণ তারা, আপনি দেখেন যে তারা সরকারের যে কোনো জায়গায় যাচ্ছে, তারা চাঁদাবাজি করছে, তারা বিভিন্নভাবে প্রশাসনে হস্তক্ষেপ করছে, হুমকি দিচ্ছে, প্রশাসনে বদলি বাণিজ্য করছে। এই যে জিনিসগুলো, এটা সরকারের ছত্রছায়া না থাকলে তো হয় না। আপনি যান, আপনার জন্য হবে না, আমি যাই, আমার জন্য হবে না। তাহলে তাদের জন্য হয় কিভাবে? তাদের বয়স আমাদের ভাগ করলে, 3 ভাগ করলে 1 ভাগে বয়স তাদের ঠেকছে। আমাদের বাচ্চাদের সমান বয়স তাদের। তো এই বাচ্চারা, তারা এইভাবে কথা বলে তারা প্রশাসন চালাচ্ছে। হ্যাঁ, তো এটা তো এমনিই হওয়ার কথা না। তো তারা যখন জানে যে আমি এখন ইলেকশনে দাঁড়ালে আমাদের যে বদনাম হয়ে যাচ্ছে ইতিমধ্যে, আমার জামানত বাজেয়াপ্ত হবে, অথবা আমি কোনো ভোটই পাবো না, সেইখানে আমি এই সুযোগটা তো আমি কোনো দিন পাবো না। এই যে আমি সুযোগটা পাচ্ছি, আমি যা বলছি তাই হচ্ছে, আমি যা চাইছি তাই পাচ্ছি, আমি না চাইলেও পাচ্ছি। তো
এই যে আগে সরকারও যেমন, আপনার মনে আছে নিশ্চয়ই যে তৎকালীন প্রধানমন্ত্রী যখন বলছিলেন আমার পিয়নেরও তো 400 কোটি টাকার মালিক, আমার পিয়নও তো 400 কোটি টাকার মালিক, এটার পরে কিন্তু রিভারগেশনটা অনেক বেশি হয়েছিল। জনগণ কোনো কথা বলে নাই, কিন্তু ভেতরে ভেতরে জনগণ পুরো খাক হয়ে গিয়েছিল। কারণ একটা মানুষ আপনার জীবনের অর্ধেক সময় আপনার পড়ালেখা করছেন, অর্ধেক সময় আপনি চাকরি খুঁজছেন, অর্ধেক সময় জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে, অথচ আপনার ক্যালিভার ওই পিয়নের চেয়ে অনেক বেশি ছিল। এরকম তো আপনার মতো লাখো লাখো মানুষ, তারা কিন্তু নিজের জীবনের হিসাবটা আর খুঁজে পায় নাই। এই হিসাব খোঁজার জন্যই কিন্তু একটা 5ই আগস্ট হয়েছে। তো সেই একই কাজ যদি পরবর্তী তারাও প্রজন্মরা করে, তাহলে ঘটনা কিন্তু সবার জন্য একই রকম হবে। যখন আমরা দেখব যে একটা উপদেষ্টা, তাদের প্রতিনিধি, সেই উপদেষ্টার পিএসএর 300-400 কোটি টাকার কাজ নিয়ে ফেলেছে, টাকা নিয়ে ফেলেছে, কিংবা একটা বই ছাপানোকে কেন্দ্র করে 400 কোটি টাকার আমি ওটাই বলছি, সে কিন্তু তাকে অব্যাহতি দিয়েছে এবং তার বাবার যে লাইসেন্স করার বিষয়টি সেটিও সে সবার সামনে, এটি অনেকেই বলছে যে ভালো নিদর্শন। কিন্তু আপনি যেটি বলছেন যে গুরু পাপে লঘু শাস্তি হয়ে গেল না, আসিফ সাহেবের বাবা রাজনৈতিক সংস্কৃতি কিনা? কারণ আমি বলি 5 তারিখের পরে কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমি আপনাকে ওটাও বলি, বিএনপির হয়েছে কি, বিএনপির সব, আমি বলবো না বিএনপি ফেরেস্তা দল, আমি এইটুকু বলতে চাই যে বিএনপির অনেক ছেলে মেয়েদের আপনারা চোখ বন্ধ করে বলতে পারবেন যে আওয়ামী লীগ দ্বারা কিভাবে নির্যাতিত হয়েছে, টর্চার হয়েছে, কিভাবে জেল খেটেছে, কিভাবে তাদের জিনিসপত্র দখল করেছে। অনেকেই আছে তাদের দখল ছাড়ানোর জন্য, কারণ পুলিশ তো এখন ট্রমার মধ্যে আছে, এখন আইন শৃঙ্খলা নাই, মব হয়ে গেছে সব। তো তখন নিজের জায়গাটা, আমি যদি আপনার একটা দোকান যদি 15 বছর আমি দখল করে চালাই, আর ওই দোকানটা অমনি আছে, আপনি সুযোগ পেয়েছেন, আপনি ফেরত নিবেন। এখন পুলিশ যদি না যায়, পুলিশের নিজেদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না, বা সরকারের অন্য হ্যান্ডসগুলো যদি চুপ করে থাকে, তো সে তো তার জিনিসটা নিতে যাবেই। এটা এক ধরনের হয়েছে। তার মানে এটার মানে এই না যে কিছুই হয় নাই, যা হয়েছে ছোটখাটো টুকটাক জিনিস, এগুলো খুবই ছোট ছোট সিলি ঘটনা। কিন্তু যেটা বড় বড়, যেটা যেমন ধরেন একনেকে পাশ করে বিগত সরকার আজান দিয়ে চুরি করে খাইতো, ডাকাতি করতো, ঠিক একই অবস্থা বর্তমানে কিন্তু এই উপদেষ্টাদের নামে। এই যে 300, 400, 500 কোটি, বিএনপির কিন্তু ওই আপনার যে প্রত্যন্ত অঞ্চলে ওখানে কিন্তু কোটি টাকার খেলা না, ওইখানে 10,000, 20,000, 5,000, 50,000 এই টাইপের। এবং এইটা যত না তার চেয়ে বেশি রটানো হচ্ছে এই কারণে যে বিএনপি যাতে বদনাম হয়, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, বিএনপির দিকে থেকে মানুষ যাতে মুখ ছড়িয়ে নেয়, এই কারণেই নির্বাচন না দেওয়া। কারণ তারা যদি, যারা নির্বাচন পিছাতে চায়, তারা জানে তাদেরকে জনগণ ভোট দিবে না। তাহলে কি নির্বাচন পেছালে বিএনপির অবস্থান কি আস্তে আস্তে খারাপের দিকে যেতে পারে? নো, তারা মনে করছে, এখন শোনেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার একটা নাম দিয়ে বিভিন্ন আঙ্গিকে আপনি 50টা অ্যাকাউন্ট খুলতে পারেন, 100টা অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন যেসব লোকগুলা মন্তব্য করে, তাদের বেশিরভাগ, আমি হঠাৎ এটা আবিষ্কার করলাম, তাদের বেশিরভাগ তাদের ইমেল আইডি দিয়ে তাদের ফেসবুক খোলা কিংবা টুইটার খোলা, ইমেল আইডি দিয়ে, বিভিন্ন অক্ষর দিয়ে, বিভিন্ন ওই যে নেপথ্যের নামগুলো যেমন আছে ওইসব দিয়ে, যমুনা, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, এইসব দিয়ে, ভার্চুয়াল জগতের বিভিন্ন ইস্যুতে এগুলো হচ্ছে, তারা এইসব করে। এবং দেখবেন ঢালাও ভাবে তারাই কিন্তু আপনার মন্তব্য করে, কমেন্টস করে, মন্তব্য করে। তা এইখানে বিএনপির ছেলেমেয়েরা এই ধরনের এই দৌরাত্ম্যবাজির মধ্যে নাই এরা। এখন এটি আসলে বিএনপির অবস্থান, আমরাও যেটি দেখেছি, তারেক রহমানের আগের কথা আর এখনকার কথা অনেক পরিবর্তন। তার যে নির্দেশনা সেটি পরিষ্কার, বিএনপিকে কিভাবে মাঠে থাকতে হবে, কিভাবে সরকারে গেলে কিভাবে দেশ চালাতে হবে, সবকিছু মিলে আমরা চাই একটি সুন্দর পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, যেটি ঐক্যের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়বে। আজকে আমাদের সাথে আপনি আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আজ আপাতত এটুকুই। পরবর্তীতে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।